হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেন। আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো আশা করব। তো মোটামুটি বিভিন্ন যে সাবজেক্টগুলো সেগুলো আমি যেরকমভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছো। তো এই ভিডিওটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতেও পারছো যে আমি মোবাইল ফোনটাকে এখন পোর্ট্রেট মোডের বদলে ল্যান্ডস্কেপ মোডে নিয়েছি। তার কারণ হচ্ছে আমরা জেনারেলি কম্পিউটার স্ক্রিনে যখন ক্যাড অভ্যাস করি তখন আমরা জেনারেলি ল্যান্ডস্কেপ মোডে কিন্তু ক্যাডটাকে দিয়ে কাজ করতে আমরা অভ্যস্ত। তো সেই একই কারণে এখানে কিন্তু আমরা যদি এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিই তাহলে আমাদের এফেক্টিভ এরিয়াটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ড্রয়িং করার জন্য, এবং সেটা আমাদের কিন্তু ডেফিনেটলি হেল্প করবে। তো এই ভিডিও সেশনটা আমার এই কারণেই করা, তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তারা কিন্তু চাইছেন যাতে সবাইকার কাছে আমরা এই লকডাউনের মতো একটা যে ভয়াবহ পরিস্থিতি, যেখানে আমাদের কোনোভাবেই আমরা আমাদের নর্মাল ক্লাস রিজিউম করতে পারছি না এবং এটাও বুঝতে পারছি না যে কবে আবার সব কিছু স্বাভাবিক হবে, সেই রকম অবস্থাতে যাতে সবাইকার কাছে একইভাবে একটা শিক্ষার সুবিধাকে পৌঁছে দেওয়া যায়, টেকনিক্যাল এডুকেশনের শিক্ষাকে যাতে সবাইকার কাছে পৌঁছে দেওয়া যায়। তো আমরা মোটামুটি দেখো বিভিন্ন ছেলের কাছেই কিন্তু, বিভিন্ন ছেলে মেয়ে যারা স্টুডেন্ট আছে তাদের সবাইকার কাছেই কিন্তু এখন একটা মোবাইল বা স্মার্টফোন মোটামুটি আমরা ধরে নিতে পারি আছে, 95%-এর কাছে অন্তত আছে। এবং তারা খুব প্রত্যন্ত অঞ্চলেও যদি থাকে তারাও কিন্তু সময় করে কোনো একটা টাইমে এসে ইউটিউব ভিডিও ডাউনলোড করে সেটা কিন্তু পরে দেখে দেখে কাজ করতে পারে। তো সেক্ষেত্রে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশানের কিন্তু সব ক্ষেত্রে দরকার হয় না। এবং এই যে সফটওয়্যারটা, এটা একবার ইনস্টল করে নিলে কিন্তু উইদাউট দ্য নিড অফ ইন্টারনেট ছাড়াও কিন্তু এই সফটওয়্যারটাতে কাজ করা পসিবল। তো সেই কারণগুলোর জন্যই আমি এটাকে এই সিরিজটাকে শুরু করেছি এবং আশা করি এটা তোমাদের কাজে লাগবে এবং উপকার হবে। আমি আমার মতো যেটুকু করার চেষ্টা করছি সেটা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কর্মকর্তাদের যদি ভালো লাগে, তো তারা যদি এটাকে সমস্ত স্টুডেন্টদের মাধ্যমে বা সমস্ত স্টুডেন্টদের মধ্যে যদি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি নিজেকে এই এফোর্টটাকে ধন্য বলে মনে করব, নিজেকে ধন্য বলে মনে করব যদি কোনোভাবে এটা স্টুডেন্টদের কাজে লাগে। তো চলো এবারে কথা না বাড়িয়ে আমরা আমাদের যেটা এই সেশনটার উদ্দেশ্য, অর্থাৎ আমাদের এই ক্যাডের ড্রয়িং শেখা এই নতুন সফটওয়্যারটার মাধ্যমে সেটা আমরা শুরু করি। তো ক্যাডের ড্রয়িং শিখতে গেলে প্রথমেই আমরা যে কমেন্টটাকে ইউজ করব বা যেটা আমি সবচেয়ে বেশি আমরা ইউজ করব সেটা হচ্ছে লাইন কমেন্ট। তো লাইন কমেন্টের জন্য আমরা এখানেতে কি করব, এই যে প্লাস সাইনটা আছে সেখানে গিয়ে আমরা লাইন সিলেক্ট করব। দেখো একদম শেষেই রয়েছে লাইন, তো এটা জেনারেল একদম লাইন। তো লাইন সিলেক্ট করার পর দেখো প্রথমেই দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, যেটা আমাদের ক্যাডের ক্ষেত্রেও কিন্তু দেখায় স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্টের জন্য একটা প্রথম পয়েন্টটাকে স্পেসিফাই করার জন্য স্ক্রিনের যে জায়গায় আমরা পয়েন্টটা দিতে চাইছি সেই জায়গায় ট্যাপ করব আঙুল দিয়ে। দেখো করলাম। এই পয়েন্টটাকে যদি আমি কনফার্ম করতে চাই তাহলে দেখো পাশে একটা রাইট চিহ্ন আসছে, ওপরের দিকে একটা টিক মার্ক আসছে, সেটাকে আমরা ক্লিক করব। এটা করার পর যেটা আসবে সেটা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ আমরা যদি এবার স্ক্রিনের অন্য একটা জায়গায় ট্যাপ করি তাহলে কিন্তু নেক্সট পয়েন্টটা চলে আসবে এবং লাইনটা ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমরা অটোক্যাডের ক্ষেত্রে ঠিক যেরকমভাবে একটা দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন দিতাম লাইনের এবং লাইনটাকে ক্রিয়েট করতাম, সেটাও কিন্তু আমরা অল্টারনেটিভলি দিতে পারি। প্রথমে আমি দেখাই যে কিভাবে নেক্সট পয়েন্টটা অন্য কোনো একটা জায়গাতে ক্লিক করলে লাইনটা ক্রিয়েট হচ্ছে। দেখো আমি একটা অন্য জায়গাতে এটা ক্লিক করছি, দেখো লাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে যদি আমি জাস্ট আমার মাউস ইনপুট বা ফিঙ্গার ইনপুটের মাধ্যমে একটা লাইন জাস্ট ড্র করতে চাই। দেখো কনফার্ম ইনপুট করা মাত্র কিন্তু লাইনটা আমার কনস্ট্রাক্ট হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি ক্যাডের ক্ষেত্রে জেনারেলি একটা লাইন কনস্ট্রাক্ট করার পর সেটা কন্টিনিউয়াস চলতে থাকে যতক্ষণ না সেটাকে আমরা এন্ড করি। তো দেখো এখানেও প্রথম লাইনটার যেটা লাস্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, সেটা থেকে অন্য একটা লাইনের ফার্স্ট পয়েন্ট হিসেবে কনসিডার করে নিয়ে কিন্তু লাইন ক্রিয়েশনের জন্য বলছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। আমি যদি আবার একটা অন্য জায়গায় সেকেন্ড পয়েন্ট দিই তাহলে দেখো ওই পয়েন্ট থেকে অন্য জায়গায় কিন্তু লাইন ক্রিয়েট হবে। এরকমভাবে আমরা যদি করতে থাকি, চালাতে থাকি, তাহলে কিন্তু দেখো এইভাবে লাইনটা ক্রিয়েট হতে থাকবে।
দেখো এটাতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তলায় একটা গ্রিন ডটেড লাইন আসছে, নিশ্চয়ই এটা তোমাদের পরিচিত। এটা হচ্ছে ও ট্র্যাক লাইন বা অবজেক্ট ট্র্যাকিং লাইন। এটার মাধ্যমে কিন্তু আমাদের একটা গাইডেন্স থাকে, গাইডেন্স পাই আমরা কোনো একটা লাইনের সমান্তরাল বা কোনো একটা লাইনের সমান যদি আমরা লাইন ড্র করতে চাই। তো আমরা এখানে কনফার্ম ইনপুট করতে পারি। কনফার্ম ইনপুট করলে কিন্তু আমাদের এটা এখানেতে কনফার্ম একটা লাইন হয়ে যাবে। অথবা যদি আমরা লাস্ট লাইনটাকে ডিলিট করতে চাই, দেখো আনডু বাটনটা যেটা উপরে আছে, যেখানে একটা পপ আপ এলো, সেই পপ আপটা কিন্তু এই আনডু বাটনটায় যদি আমরা ক্লিক করি তাহলে লাস্ট লাইনটা কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক এইরকমভাবে। তো আমরা ধরো এই শেপটাকেই রাখতে চাইছি, সেক্ষেত্রে আমরা এই ওপরে টিক মার্কটা আছে এটা একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া মাত্র দেখো এখানে কিন্তু লাইনটা, আমার লাইন দেওয়া যে অবজেক্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ধরো আমরা এই রকমভাবে করতে পারি জাস্ট ফিঙ্গার ইনপুট ইউজ করে। এটা ছাড়াও কিন্তু আমি দেখো এটা আনডু ক্লিক করে করে পুরো লাইনটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। এছাড়াও আমি পুরোটাকে সিলেক্ট করে ডিলিট করতে পারি, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, আমরা লাইনের ক্ষেত্রে কিন্তু জেনারেলি আমরা যেটা করব, বিভিন্ন একটা স্ট্রাকচার ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার লাইনটা ক্রিয়েট করার সময় তার দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেল দেওয়া প্রয়োজন হবে। ইন দ্যাট কেস আমরা যেটা করব সেটা হচ্ছে একইভাবে লাইন কমেন্টটাকে সিলেক্ট করব, ফার্স্ট পয়েন্টটা যেখান থেকে শুরু করতে চাই সেটা সেখানেতে দেব, সেই ইনপুটটাকে কনফার্ম করব। এরপর দেখো কত এর লাইন চাইছি। ধরো আমি এখানেতে 50 এর লাইন চাইছি, 50 এর লাইন চাইছি। তাহলে এখানে আমি 50 ইনপুট করলাম, ডান করলাম। এবার দেখো কত অ্যাঙ্গেল চাইছি, সেই অ্যাঙ্গেলটা যদি আমি 0 রাখি তাহলে আমি জাস্ট ওপরে টিক মার্কটা ক্লিক করে দিতে পারতাম। আমি ধরো এখানে 45 ডিগ্রি চাইছি। দেখো এটা করার সময় তোমাদের একটা বিভ্রান্তি হতে পারে। দেখো 4টা আমি টাইপ করার পর যখন আমি 5টা টাইপ করলাম 4টাকে কিন্তু দেখা যাচ্ছে না। এটা দেখে তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো 4টা টাইপ করিনি বা তোমরা হয়তো 4টা টাইপ করোনি, কিন্তু এরকম ব্যাপার নয়। এটা আমি চেক করে দেখেছি এই সফটওয়্যারের ক্ষেত্রে যে এখানে জেনারেলি একটা ডিজিট দেখায়, অর্থাৎ আগে যদি তুমি 4 টাইপ করে থাকো সেটা ওখানেই রয়েছে, কিন্তু সেটা জাস্ট দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। তোমরা এখানে ডান করে দাও, দেখো 45 ডিগ্রি রয়েছে। এবার আমি যদি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর এই যে টিকটা যেটা রয়েছে এটা যদি আমি ক্লিক করি, দেখো এখানে কিন্তু এই যে এটা একটু ছোটো, অনলি 20 বা এরকম 50 নিয়েছিলাম। তো দেখো এইখানে কিন্তু লাইনটা ক্রিয়েট হয়ে গেছে। যদিও আমরা ক্যাডের ক্ষেত্রে 2-3 রকমের সিলেকশান পেয়ে থাকি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা কিন্তু মাত্র এক ধরনেরই সিলেকশান করতে পারবো। আমরা জানি যে ক্যাডের ক্ষেত্রে আমরা মাউসটাকে ইউজ করে একবার ডান দিকে ড্র্যাগ করে বা বাঁ দিকে ড্র্যাগ করে দুরকম সিলেকশান করতে পারতাম, ব্লু অ্যান্ড গ্রিন সিলেকশান যেটাকে আমরা বলতাম। একটাতে সমস্ত জিনিস যেটাকে কিনা ওই সিলেকশান বক্সটা টাচ করতো সেগুলো সবই সিলেক্ট হয়ে যেত, এবং ব্লু সিলেকশানটার ক্ষেত্রে ছিল হচ্ছে যে যে অবজেক্টগুলো অনলি পুরোটা ওই সিলেকশান বক্সের মধ্যে থাকতো একমাত্র সেগুলোই সিলেক্টেড হতো। বাট ইন কেস অফ দিস সফটওয়্যার যেটা আমরা মোবাইলে ইউজ করছি, এটার ক্ষেত্রে কিন্তু সিলেকশান একটাই মাত্র রকমের, সেটা হচ্ছে জাস্ট অবজেক্টটার ওপর ক্লিক করে সিলেক্ট করা। তো দেখো আমরা অবজেক্টটার ওপর ক্লিক করলাম এবং এটাকে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ডান দিকে বেশ কিছু অপশানস দেখতে পাচ্ছি। এক হচ্ছে এটাকে মেজার করার অপশান দেখতে পাচ্ছি। যখন আমরা মেজার করছি, মেজার করার পরে সেখানেতে আমরা বিভিন্ন রকম অপশানসে সেটাকে আমরা নিতে পারি। তো মেজারের জন্য যে যে অপশানসগুলো ছিল সেই অপশানসগুলো তোমরা দেখতে পেলে। এবার যদি আমি এটাকে সিলেক্ট করে ওকে করি তাহলে দেখো এই দুটোর মধ্যে যেটা লিনিয়ার ডিস্টেন্স আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আবার আরেকটা জিনিস এখানে ছিল, দেখো এই ওপরে যে ব্লু দুটো সার্কেলের মতো এবং সঙ্গে একটা রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, এটার মাধ্যমে আমরা কিন্তু ব্লক ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ আমরা যদি এই লাইনটাকে একটা ব্লক হিসেবে ডিক্লেয়ার করে দিতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করা মাত্রই দেখো লোকাল লাইব্রেরি, এক্সাম্পলস, ক্রিয়েট নিউ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অপশানস আমরা পাচ্ছি। আমরা যদি ক্রিয়েট নিউ করি তাহলে কিন্তু এটাকে একটা ব্লক হিসেবে আমরা সিলেক্ট করে সেভ করে রাখতে পারবো। লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে আরও যে জিনিসগুলি মাথায় রাখতে হয় সেটা আমি আগেই বলছিলাম, যে পোলার ট্র্যাকিং, অর্থ মোড ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলি মাথায় রাখতে হয় সেগুলো আমরা এবার একটু দেখে নিই। দেখো এখান থেকে আমরা যদি সেটিংসে গিয়ে পোলার ট্র্যাকিং অন করে দিই তাহলে কি ঘটবে।
পোলার ট্র্যাকিং যদি আমরা অন করে দিই তাহলে দেখো পোলার ট্র্যাকিং এখানে অন রয়েছে। পোলার ট্র্যাকিংয়ে কী করবে, আমরা যদি জাস্ট ফিঙ্গার টিপের মাধ্যমে কোনো রকম ডাইমেনশান না দিয়ে আমরা যদি লাইন ড্র করতে চাই তাড়াতাড়ি করে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমাদেরকে গাইডিং লাইন দেখাবে। ঠিক আছে, তো এই যে পোলার ট্র্যাকিংয়ের ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো 90, 45, 30 আর 22.5, এছাড়া 18, 15, 10, 5 ইত্যাদি বিভিন্ন রকম অ্যাঙ্গেলের মাল্টিপলে কিন্তু আমাদের গাইডিং লাইনটা দেখাবে। তো দেখো আমরা যদি আপাতত 90 সিলেক্ট করে রাখি, এখন যেমন 90 সিলেক্ট করা আছে, সেটার ক্ষেত্রে আমরা যদি লাইন কমান্ড ইউজ করি তাহলে দেখো আমরা যখন 90 ডিগ্রিতে নিয়ে যাব তখন দেখো পোলার ট্র্যাকিংটা যেহেতু অন করা আছে, দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের লাইন আমাদেরকে দেখাচ্ছে। আবার এটাকে যদি ঘুরিয়ে আমরা এখানে রাখি, এটাকে যদি আমরা এখানে রাখি তাহলে দেখো এখানে কিন্তু আমাকে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে এক্স্যাক্টলি কত আছে, বাট আমি যদি এটাকে এখানে রাখতাম তাহলে দেখো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা গাইডলাইন আমাকে দেখাচ্ছে। এরকমভাবে 90 ডিগ্রির মাল্টিপলে অর্থাৎ 90, 0, 270, 180 এই যে জায়গাগুলো, এগুলোতে কিন্তু আমাকে একটা গাইডিং লাইন দেখাবে। দেখো এখানে আমরা একটা লাইনকে যখন ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর আমি যদি খানিকক্ষণ ট্যাপ করে থাকি বা ধরে থাকি তাহলে এই ধরনের একটা অপশান কিন্তু আমাদেরকে দেখায়। ধরো এই যে ফার্স্ট পয়েন্টটা আমরা সিলেক্ট করেছি, এরপর সেকেন্ড পয়েন্টটা দেওয়ার পরে সেইটা যদি আমি সঙ্গে সঙ্গেই না ছেড়ে দিই, ট্যাপিংটা আঙুলটা দিয়ে যদি সেখানে চেপে থাকি তাহলে আমাদেরকে ফ্রি মুভ করার জন্য একটা জায়গা কিন্তু দেখায়। দেখো এই যে দেখো ফ্রি মুভিংয়ের উইন্ডোটা কিন্তু অন হয়ে গেছে। এবার আমি যদি আঙুলটার মাধ্যমে এটাকে বিভিন্ন সাইডে ঘোরাই তাহলে কিন্তু আমাকে ওই আচ্ছা আগের বারে আমার এটা আঙুলটা যেহেতু উঠে গেছিলো সেহেতু এটা বন্ধ হয়ে গেছে ফ্রি মুভিংয়ের উইন্ডোটা, বাট আমি জাস্ট আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে ফ্রি মুভিংয়ের উইন্ডোটা আছে, এখন আমি যদি 90-র কাছাকাছি নিজেই দেখো একটা লাইন দেখাবে, আবার 270-তে নিয়ে গেলেও একটা দেখাবে লাইন, আবার 0-তে নিয়ে গেলেও একটা লাইন দেখাবে। অর্থাৎ দেখো আমার 90-র মাল্টিপলে যেগুলো রয়েছে সেগুলোতে নিয়ে গেলে কিন্তু আমাকে একটা গাইডিং লাইন দেখাচ্ছে, শো করছে। ওকে, তো আমি যদি এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিই দেখো এটা 90 ডিগ্রিতে অটোমেটিক্যালি সেট হয়ে গেল। একই রকমভাবে যদি আমি এটাকে পোলার ট্র্যাকিংয়ে গিয়ে আমি যদি অ্যাঙ্গেলটা 90-র বদলে 30 করে দিতাম তাহলে কি হতো, 30 যখন ইনক্রিমেন্টাল অ্যাঙ্গেল থাকবে তখন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্ড সো অন, অর্থাৎ 30-র মাল্টিপলে যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলোতে কিন্তু আমাকে এই গাইডিং লাইন গ্রিন কালারের যে ডটেড লাইনটা সেটা কিন্তু দেখাবে। তো লাইন কমেন্টটা অন করলাম, ফার্স্ট পয়েন্টটা দিলাম, সেকেন্ড পয়েন্টটা এখানে দিয়ে ট্যাপ করে ধরে থাকলাম যতক্ষণ আমার ফ্রি উইন্ডোটা আসে। লক্ষ্য করে দেখো 30-র মাল্টিপলে প্রত্যেকটি লাইনে কিন্তু ওই গাইডিং লাইনটা কিন্তু শো করছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে পোলার ট্র্যাকিং মোড। তো পোলার ট্র্যাকিং মোডের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি। ওকে, তো দেখো এখানে যে এই লাইনগুলো আছে এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে এখানে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। ধরো এরকমভাবে মাল্টিপল লাইনসও একসঙ্গে সিলেক্ট করতে পারি এবং এখানে গিয়ে ডিলিট করে দিতে পারি। তো এবার দেখো আমরা যে লাইনগুলো ড্র করছি, ধরো এবার একটু অন্য ডাইমেনশনে সেটাকে দেখি। এই লাইনটাকে যখন আমি ধরো কোনো একটা লাইন ড্র করলাম, করার পর যখন নেক্সট লাইনটা ড্র করব বা অন্য যে কোনো একটা অবজেক্ট ড্র করব, তখন আমি যদি ক্লিক করি দেখো আমার আগের লাইনের ওই পয়েন্টটা কিন্তু খুব সহজেই সিলেক্ট হয়ে গেল। আবার ধরো যখন আমি এরকমভাবে ক্লিক করব দেখো আগের লাইনের এই পয়েন্টটাই কিন্তু খুব সহজে ক্লিক হয়ে গেল। তার কারণটা হচ্ছে আমরা অবজেক্ট স্ন্যাপটাকে অন করে রেখেছি।
অবজেক্ট স্ন্যাপকে যদি আমরা অন করে না রাখতাম তাহলে কিন্তু এই জিনিসটা এত সহজে হতো না। ব্যাপারটা দেখে নেওয়া যাক। আমি একবার এটাকে ডিলিট করে দিই। দেখো অবজেক্ট স্ন্যাপটাতে যদি একটা আমরা ম্যাগনেটের কথা ভাবি, ধরো একটা লাঠি, সেই লাঠিটার মাথায় একটা ম্যাগনেট লাগানো আছে, আর আমি দূর থেকে কোনো একটা লোহার তৈরি তারকে আমি লাঠির মাধ্যমে তুলে আনতে চাইছি। তা লাঠির মাথায় যদি ম্যাগনেট লাগানো থাকে তাহলে আমি খুব ইজিলি তারটাকে তুলে আনতে পারবো, কারণ আমি যদি লাঠিটাকে ঠিকঠাক জায়গা মতো, একদম এক্স্যাক্ট জায়গা মতো পৌঁছে দিতে নাও পারি, ম্যাগনেট কিন্তু তারটাকে ম্যাগনেটিজমের জন্য টেনে নেবে। এখন এক্ষেত্রেও কিন্তু যে কোনো একটা লাইন হোক বা যে কোনো অবজেক্ট হোক, তার যে বিভিন্ন পয়েন্টসগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, সব ক্ষেত্রে আমাদের আঙুল বা মাউসের তো অতটা অ্যাকিউরেসি নেই যে আমরা একদম এক্স্যাক্ট জায়গাতে ক্লিক করতে পারবো। তাই এই ম্যাগনেটগুলো আমাদেরকে হেল্প করে, যেন এই প্রত্যেকটা পয়েন্টে যেন এক একটা করে ম্যাগনেট থাকে, সেগুলো আমাদেরকে হেল্প করে যে আশেপাশে কোনো জায়গাতেও যদি আমরা ক্লিক করি তাহলে যেন আমাদের ডিজায়ার্ড পয়েন্টটা থেকে লাইনটা শুরু হয়। ব্যাপারটা দেখা যাক। তোমরা তো আগে দেখলে যে আমরা একটা যে কোনো জায়গায় ক্লিক করছিলাম অ্যান্ড সেটা একদম এক্স্যাক্ট ওই জায়গা থেকেই শুরু হচ্ছিল। এবার দেখো, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে রাখি প্রথমেই সুবিধার জন্য। এটা এখন ম্যাগনেট অন আছে, আমি একটা লাইন বানালাম। নেক্সট লাইনটা যখন আমি ক্লিক করব তখন দেখো, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে লাইনটা রয়েছে এটার আমি জাস্ট এখানে ক্লিক করছি, এটা এখানেতে পয়েন্টটা তৈরি হচ্ছে। কিন্তু যদি আমি এখানে ক্লিক করি, দেখো আমি জাস্ট একটু পাশে ক্লিক করলাম, তারপরেও কিন্তু ওটা একদম এক্স্যাক্টলি লাস্ট পয়েন্টটাকে হোল্ড করে নিল। এখন যদি আমি লাইন ক্রিয়েট করি তাহলে এটা ওই লাস্ট পয়েন্ট থেকেই ক্রিয়েট হবে। আশা করি বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো, এই সেম জিনিসটাই আমি করব, শুধু অবজেক্ট স্ন্যাপকে অফ করে দিয়ে। সেটিংসে যাচ্ছি, দেখো অবজেক্ট স্ন্যাপ অন আছে, অবজেক্ট স্ন্যাপ আমি অফ করে দিলাম। অবজেক্ট স্ন্যাপ অফ করে দেওয়ার অর্থ হলো, আমি যদি একটা লাইন তৈরি করি, এখন একইভাবে ধরো তৈরি করলাম একটা লাইন, নেক্সট লাইনটা যখন আমি ক্রিয়েট করতে যাব, আমি এক্স্যাক্টলি এখানে ক্লিক না করলে কিন্তু আমার এক্স্যাক্টলি ওখানে কিন্তু লাইনটা ক্রিয়েট হবে না। আমি আরেকবার দেখাচ্ছি, দেখো এবার আমি জুম করে নিলাম, অনেকটা জুম করে নিলাম যাতে আমার এখানে ক্লিক করতে সুবিধা হয়। তারপরেও কিন্তু আমি যখন ক্লিক করছি, দেখো এটা কিন্তু ঠিকঠাক জায়গা মতো পড়ছে না। আবার ক্লিক করছি, দেখো এটা দেখে মনে হচ্ছে যেন এটা এখান থেকে শুরু হয়েছে, বাট আমি যদি জুম করি, ভালো করে লক্ষ্য করে দেখো এই দুটোর মধ্যে কিন্তু গ্যাপ আছে। হোয়ারঅ্যাজ অবজেক্ট স্ন্যাপ দিয়ে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, তোমরা যদি পাশের যেটা অপশানটা ছিল, যেখানে কিনা আমরা একটা অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে একটা লাইনকে ক্রিয়েট করেছিলাম, সেটাকে যদি আমরা জুম করি, যত খুশি আমরা জুম করি, দেখবো যে এটা কিন্তু এক্স্যাক্টলি ওই পয়েন্ট থেকেই ক্রিয়েট হয়েছে, মাঝামাঝি কোনো পয়েন্ট থেকে কিন্তু ক্রিয়েট হয়নি এবং মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই। একইভাবে আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এই পার্টগুলোকে যদি আমি ডিলিট করে দিই এবং আবার যদি অবজেক্ট স্ন্যাপটাকে অন করে দিই সেটিংস থেকে গিয়ে, তাহলে কিন্তু আমরা যদি লাইন ক্রিয়েট করতে যাই, এবারে দেখো আমি জাস্ট একটা আরবিটারি ক্লিক করলাম, দেখতেই পাচ্ছ সিলেকশানটা দেখতেই অন্যরকম লাগছে। এখন যদি আমি একটা কনফার্ম করি, দেখতে পাবে এটাকে যদি আমি জুমও করি, দেখো এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। এইটা হলো অবজেক্ট স্ন্যাপের একটা সুবিধা। এবার অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে শুধুমাত্র যে লাইনের এন্ড পয়েন্ট সিলেক্ট করা যায় তাই নয়, এখানে বিভিন্ন অপশানস রয়েছে। দেখো অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে কি আমরা চাইছি সেটাকে এখান থেকে অন করে রাখতে পারি। দেখো অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে যে কোনো লাইনের এন্ড পয়েন্টগুলোকে আমি অবজেক্ট স্ন্যাপের আন্ডারে আনতে পারি। দেখো সেটা অন করা আছে। মিড পয়েন্ট, অর্থাৎ যে কোনো লাইন বা যে কোনো একটা স্ট্রাকচারাল জিনিস, তার মধ্যে যদি লাইন থাকে, অবজেক্টের মধ্যে যদি লাইন থাকে, তার যে মিড পয়েন্ট সেটা দেখানোর জন্য কিন্তু অপশান আছে। আমি চাইলে সেটাও কিন্তু অন করে রাখতে পারি। সেন্টার, সার্কেলের সেন্টার আমি যদি চাই সেটাও কিন্তু অবজেক্ট স্ন্যাপের মধ্যে আনতে পারি। জিওমেট্রিক সেন্টার, অর্থাৎ
কোনো একটা অবজেক্ট তৈরি করেছি, তার যেটা জিওমেট্রিক সেন্টার হবে অর্থাৎ গ্র্যাভিটি পয়েন্ট হবে, সেই পয়েন্টটাকে কিন্তু আমি এর মধ্যে আনতে পারি নোড। নোড অর্থে বিভিন্ন পয়েন্টস। আমরা পরবর্তীতে দেখব ডিভাইড এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট ক্রিয়েট হয়, সেই পয়েন্টগুলোকে আমি অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আকর্ষণ করতে পারি। কোয়াড্র্যান্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন, ইনসারশন, পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, নিয়ারেস্ট ইত্যাদি ইত্যাদি, প্যারালাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপশানস আছে। জেনারেলি অন করা থাকে এন্ড পয়েন্ট, সেন্টার, ইন্টারসেকশন এবং এক্সটেনশন, এগুলো অন করা থাকে এবং এই জন্য এগুলোকেই কিন্তু আমাদের গাইড হিসেবে আমরা দেখতে পাই। এবার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংয়ের মধ্যে পড়ে বেসিক্যালি এই এক্সটেনশান, ইন্টারসেকশান এগুলো, কারণ এগুলো ডাইরেক্টলি কোনো জিনিসকে আকর্ষণ করে না, এগুলো জাস্ট কোনো একটা গাইড শো করে। বা ধরো আগে তোমরা দেখেছো যে একটা নির্দিষ্ট বস্তুর একটা চেনা শেপের কাছাকাছি এলে একটা গ্রিন ডটেড লাইন দেখাচ্ছিল, সেটা কিন্তু অবজেক্ট ট্র্যাকিংয়ের ফলেই আমরা দেখতে পাচ্ছিলাম। তো এগুলো গেল হচ্ছে স্ন্যাপ সেটিং, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। চলো এবার আমরা দেখে নিই লাইনের আরও কিছু অ্যাট্রিবিউটস, যেগুলো আমরা কিন্তু এখানেতে ইউজ করতে পারবো। যেমন ধরো এই যে আমরা লাইন ক্রিয়েট করছি, একটা লাইন ক্রিয়েট করলাম, কনফার্ম ইনপুট করলাম, এরপর আমরা যদি এই পয়েন্ট থেকে ক্লোজ অর্থাৎ এই যে তিনটে ডট ছিল ডান দিকে উপরের দিকে মেনুর যে জায়গাটা, সেখানে যদি আমি ক্লোজ দিই, তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু প্রথম যে লাইনটা ক্রিয়েট হয়েছিল সেই লাইনের ফার্স্ট পয়েন্টের সঙ্গে কিন্তু এই যে লাস্ট লাইনটা আমি ক্রিয়েট করলাম তার লাস্ট পয়েন্টটা কিন্তু মিলে গেল। তবে এটা মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে অনলি দুটো বা তার বেশি যখন হবে লাইনের সংখ্যা, কন্টিনিউয়াস লাইনের সংখ্যা, তখনই একমাত্র এই ক্লোজ কাজ করবে। এছাড়াও লাইনের ক্ষেত্রে আরও কিছু অ্যাট্রিবিউটস আছে যেগুলো আমি বলছিলাম। যেমন ধরো এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা কি ধরনের লাইন। ধরো এই ধরনের লাইন, এই লাইনটা হচ্ছে আমার একদম স্ট্রেট, একদম স্ট্রেট লাইন এবং একটা কন্টিনিউয়াস লাইন, এর মাঝখানে কোনো ডট নেই, কিছু নেই, আমি এটাকে জাস্ট সিলেক্ট করেছি। এরপর দেখো আমি যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে আমি কি করতে পারি, লাইনের কালার চেঞ্জ করতে পারি। কালারে গিয়ে ধরো এটাকে রেড করতে পারি, ইয়েলো করতে পারি, গ্রিন, সিয়ান, যেরকম দরকার, বা আরও আমার দরকার মতো ব্রাউজ করলে বিভিন্ন রকম কালার এখান থেকে আমি পেয়ে যাব, সেই কালার মতো সিলেক্ট করে কিন্তু এটাকে আমি করতে পারি। তো কালারে সিলেক্ট করে ধরো এটাকে আমি রেড করে দিলাম, তো দেখা যাক এটাতে কি চেঞ্জ হলো। দেখো লাইনটা কিন্তু রেড কালারের হয়ে গেছে। অর্থাৎ যে কোনো অবজেক্টের আমরা কিন্তু প্রপার্টিসের মাধ্যমে এইভাবে তার কালার কিন্তু চেঞ্জ করতে পারি। এছাড়াও দেখো এখানে আমরা প্রপার্টিসের মাধ্যমে আরও কী চেঞ্জ করতে পারি, এটা কোন লেয়ারে আছে চেঞ্জ করতে পারি। লেয়ারের ব্যাপারটা আমি পরে বোঝাবো, আপাতত জাস্ট জেনে রাখো যে প্রপার্টিসের মাধ্যমে এই লেয়ারটাকে আমি চেঞ্জ করতে পারি। লাইন টাইপ, লাইনটা কী ধরনের, আমি যেটা বলছিলাম এটা কন্টিনিউয়াস লাইন, এর মাঝখানে কোনো ব্রেক নেই, কোনো ডট নেই, কিছু নেই। কিন্তু আমি ধরো কোনো একটা ড্রয়িং করতে গিয়ে এমন একটা সিচুয়েশানের মধ্যে পড়েছি যেখানে আমার একটা ডটেড বা ড্যাশড লাইনের দরকার হবে, সেক্ষেত্রে আমরা এই লাইন টাইপ যেটা রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমি ডিফারেন্ট অপশান পাবো। ধরো কন্টিনিউয়াস, বাই ব্লক বা বাই লেয়ার যে অপশানগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারবো। পরবর্তীতে আমি দেখাবো যে লাইন টাইপের মাধ্যমে আমরা জেনারেলি যখন অটোক্যাড ইউজ করতাম তখন এই যে লাইনের যে টাইপ, সেই লাইন টাইপটা আমাদেরকে লাইন টাইপ ম্যানেজারের মাধ্যমে অ্যাসাইন করে, তো লাইন টাইপ যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমরা কি করব, এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে দেখো লাইন টাইপ সিলেক্ট করব। লাইন টাইপ সিলেক্ট করার পর দেখো এখানে কন্টিনিউয়াস সলিড লাইনটাই অনলি দেখাচ্ছে, যেরকম আমাদের অটোক্যাডের ক্ষেত্রেও ঠিক এরকমই আমরা দেখতে পারতাম যদি আমাদের বিশেষ যে লাইন টাইপটা আমরা চাইছি সেটা লাইন টাইপ লাইব্রেরি থেকে যদি না ইনসার্ট করা হতো। তো এখানেও আমাদের সেই রকমভাবে অ্যাড করতে হবে। সেই রকম অ্যাড করার জন্য দেখো উপরে একটা প্লাস সিম্বল আছে, এই প্লাস সিম্বলটাকে ক্লিক করলে দেখো ডিফারেন্ট টাইপস অফ যে লাইন টাইপগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। দেখো ওটাকে সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে লাইন টাইপ সিলেক্ট করি তাহলে কিন্তু আমি এটাকে চেঞ্জ করতে পারবো।
এটাকে যদি এবার আমি প্রপার্টিজ কমান্ডে যাই, যদি এটাকে সিলেক্ট করি, প্রপার্টিজ কমান্ডে গিয়ে লাইন টাইপে গেলাম, লাইন টাইপে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখো লাইন টাইপে বাই লেয়ার আছে, এটাকে চেঞ্জ করে আমি সেন্টার 2x করে দিলাম। এটা যেহেতু অনেকটা জুম করতে হবে, যেহেতু আমাদের স্কেলটা সেট করা নেই, সেহেতু এটাকে আপাতত বোঝা যাচ্ছে না, বাট এর লাইন টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরও একটা ধরো লাইন করলাম, এই লাইনটার ক্ষেত্রে এর প্রপার্টিজ যদি আমরা দেখি, তাহলে দেখো এটা কিন্তু সেন্টার x2 এবং এর লাইন টাইপ স্কেল আছে 1। এটাকে আমরা যদি এডিট করে 0.2 করি, আচ্ছা দেখো এবার কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তার মানে এটার আগেরটার ক্ষেত্রেও একই যেটা ব্যাপার হয়েছিল, যে এটা স্কেলিংটা একটু গন্ডগোলের ছিল। আমরা যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে লাইন টাইপ স্কেল 10 আছে, দেখো এটাকে আমরা যদি 0.2 বা জাতীয় কিছু করে দিই, বা ধরো 0.1 করলাম, তাহলে কিন্তু এরও লাইন টাইপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আশা করি ব্যাপারটা বোঝা গেল যে লাইন টাইপ কী করে চেঞ্জ করতে হয় একটা যে কোনো লাইনের ক্ষেত্রে। এটা কিন্তু শুধুমাত্র যে একটা লাইনের ক্ষেত্রে হবে তাই নয়, এটা একটা সার্কেলেরও এরকমভাবে লাইন টাইপ চেঞ্জ করা যেতে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট জিনিস লাইনের প্রপার্টি, সেটা হচ্ছে লাইনের ওয়েট, অর্থাৎ লাইনটার থিকনেস কত আছে। তো এটার জন্য দেখো আমরা একটা লাইনকে সিলেক্ট করলাম, ধরো এই লাইনটাকেই সিলেক্ট করলাম, যখন আমি প্রপার্টিজে যাচ্ছি, লাইন ওয়েটটা বাই লেয়ার রয়েছে, যেটাকে কিন্তু আমি আমার দরকার মতো চেঞ্জ করে নিতে পারি, থিকনেস আমি বাড়িয়ে নিতে পারি। ধরো থিকনেস করলাম 1.44 mm, কিন্তু দেখো সেটা আমি এখানে দেখতে পাবো না। আমার দেখে মনে হচ্ছে যে বাকি লাইনগুলো যতটা ঠিক এটাও ততটা ঠিক। এটার জন্য আমাকে ভিউতে গিয়ে লাইন ওয়েট সিলেক্ট করতে হবে। দেখো লাইন ওয়েট যখন সিলেক্ট করলাম, তখন প্রত্যেকটি লাইনের অরিজিনাল যে ওয়েট সেটা কিন্তু এখন ডিসপ্লে করছে। তো এটা লাইনের অন্য একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই ট্রু, শুধুমাত্র লাইন কেন, সার্কেলের ক্ষেত্রেও ট্রু, এবং বাকি যে যে অবজেক্টগুলো আছে তার ক্ষেত্রেও কিন্তু এই লাইনের থিকনেসটা কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। ওকে, তো এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লাইনের পরবর্তী একটি ভ্যারিয়েন্ট, যার নাম হলো পলিলাইন। নাও পলিলাইন এবং লাইন এই দুটো অবজেক্টের মধ্যে ডিফারেন্স কি? দেখো দুটো দিয়েই লাইন ক্রিয়েট করা যায়, কিন্তু তাহলে পলিলাইনটাকে আলাদা করে কেন সিলেক্ট করে করা হলো, এরকম একটা জিনিস কেন রাখা হলো? দেখো তোমাদের যদি একটা অপশান দেওয়া হয় যে তোমাদের কাছে 4টে লোহার বারের টুকরো আছে, লোহার একটা শক্ত দণ্ডের 4টে টুকরো আছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, 4টে আলাদা আলাদা লাইন নিয়ে, 4টে আলাদা আলাদা দৈর্ঘ্যের একটা লাইন নিয়ে, 4টে লাইনকে নিয়ে একটা চতুর্ভুজ ক্রিয়েট করা হয়েছে একটা। তো সেরকমই যদি তোমাদের কাছে 4টে আলাদা আলাদা লোহার টুকরো থাকে এবং সেটাকে জুড়ে যদি তোমরা একটা ফ্রেম এই ধরনের বানাতে চাও, তাহলে তোমাদের কাছে দুটো অপশান থাকে। এক, লোহার টুকরোগুলোকে কোনো একটা জিনিসের মাধ্যমে, সেটা ম্যাগনেট হতে পারে, সেটা কোনো ধরনের দড়ি বা কোনো একটা তারের মাধ্যমে বেঁধে হতে পারে, বা যে কোনোভাবে হোক 4টেকে পরস্পর বেঁধে একটা ফ্রেম তৈরি করা, যেখানে 4টে অবজেক্ট কিন্তু আলাদা আলাদা থাকবে। যখন খুশি সেই 4টে অবজেক্টকে কিন্তু খুলে নেওয়া যাবে, বা কোনোভাবে যে কোনো একটা লোহার দণ্ডকে ধরে টান মারলে সেটা নিজে খুলে আসবে, অথবা সেটা বেঁকে যাবে, বা সেটা তারই শুধুমাত্র চেঞ্জ হবে, বাকিগুলো কিন্তু সেরকমভাবে চেঞ্জ হবে না।
যেহেতু চারটে অবজেক্টই কিন্তু আলাদা আলাদা। কিন্তু যদি ওই চারটে লোহার দণ্ডকে ওয়েল্ডিং করে জুড়ে দিয়ে একটা ফ্রেম তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু গোটাটা একটাই অবজেক্টে পরিণত হচ্ছে। সেখানে কিন্তু আমি যদি ওটাকে ধরে এক্সপ্যান্ড করার চেষ্টা করি তাহলে কিন্তু পুরো ফ্রেমটাই ডিফর্মড হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। লাইন এবং পলিলাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ঠিক একই, অর্থাৎ লাইনের মাধ্যমে যে লাইনগুলো ক্রিয়েট হয় সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট। যেমন ধরো এখানে যে আমরা চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এর যে কোনো একটা লাইনের ওপর যদি আমি ট্যাপ করি তাহলে দেখো শুধুমাত্র সেই লাইনটাই সিলেক্ট হচ্ছে, বাকি লাইনগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। এখন আমি যদি এটার ধরো এই একদম আপার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা ধরে যদি আমি এটাকে ড্র্যাগ করি, তাহলে দেখো শুধুমাত্র ওই লাইনটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, অন্য কোনো লাইন কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এটা হলো গিয়ে লাইন দিয়ে তৈরি করা অবজেক্টের প্রপার্টি। কিন্তু এবার আমরা পলিলাইন কমান্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করে দেখব একই রকম। দেখো লাইনের পরেই আছে পলিলাইন। আমরা ক্যাডের ক্ষেত্রে জেনারেলি এটার জন্য পি লাইন বলে একটা কমান্ড ইউজ করি। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো একইভাবে একটা চতুর্ভুজ ক্রিয়েট করব। তো তোমাদের দেখে মনে হচ্ছে যে চতুর্ভুজটা কীরকম একটা ছাড়া ছাড়া হলো। তার কারণ হলো অ্যাকচুয়ালি আমরা যেহেতু পুরোটাকেই ওই 2x সেন্টার x2 বলে লাইনটা একটা দিয়ে রেখেছিলাম, সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এটা কন্টিনিউয়াস যখনই করে দেবো তখনই কিন্তু এটা একটা জেনারেল যেমন দেখতে হয় সেরকম একটা লাইনেতে কনভার্ট হয়ে যাবে। আশা করি এটার মাধ্যমে তোমাদের এই লাইন টাইপের ব্যাপারটাও কিছুটা আইডিয়া হলো আরেকটু। তো দেখো এখানে যে অবজেক্ট দুটো রয়েছে প্রায় একই রকম দেখতে, কিন্তু ডিফারেন্সটা দেখো, যখন আমি এটার ওপর ট্যাপ করছি, যে অবজেক্টের ওপর ট্যাপ করছি অনলি সেই অবজেক্টটা কিন্তু সিলেক্টেড হচ্ছে, হোয়ারঅ্যাজ যখন আমি এখানে ট্যাপ করছি তখন গোটাটা কিন্তু সিলেক্টেড হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে লাইন দিয়ে ক্রিয়েট করা কোনো একটা মাল্টিপল লাইন দিয়ে ক্রিয়েট করা কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা থাকে, কিন্তু পলিলাইনের মাধ্যমে যদি এই মাল্টিপল লাইনস ক্রিয়েট করে একটা অবজেক্ট তৈরি করা হয়, একটা কমপ্লিট অবজেক্ট যদি তৈরি করা হয়, তাহলে তার সমস্ত লাইনগুলো একসাথে জুড়ে গিয়ে একটাই অবজেক্ট হিসেবে কিন্তু রিপ্রেজেন্টেড হয়। আগের বারে আমি যেমন দেখালাম যে এইটাকে আমি যদি মুভ করতে চাই তাহলে এরমভাবে মুভ করে দিতে পারি এখানেতে, সেক্ষেত্রে এর কোনো চেঞ্জ হবে না। কিংবা ধরো আমি যদি এটার মিড পয়েন্টটাকেও ধরো মুভ করতে চাই তাহলে গোটা লাইনটাই জাস্ট মুভ হয়ে যাবে, কিন্তু বাকিটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু একই জিনিস যদি আমি এর ক্ষেত্রে করতে চাই, দেখো গোটা অবজেক্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো লাইন আর পলিলাইনে এইটা হলো একটা অন্যতম একটা প্রপার্টি। তো লাইনের ক্ষেত্রে ধরো আমি যদি একাধিক লাইন দিয়ে তৈরি একটা অবজেক্ট এরকমভাবে সিলেক্ট করার পর এখানে আমি দেখতে পাচ্ছি না এই কমেন্টটা, যেটা আমার দরকার সেটা হচ্ছে জয়েন কমেন্ট। জেনারেলি অটোক্যাডের ক্ষেত্রে থাকে। জয়েন কমেন্টটা ইউজ করলে কিন্তু এই পুরো যেটাকে সিলেক্ট করা আছে এটা একটাই পলিলাইন অবজেক্টে পরিণত হবে। একইভাবে যদি একটা পলিলাইন অবজেক্টকে আমি সিলেক্ট করি, তারপর যদি আমি এক্সপ্লোড কমেন্টটা ইউজ করি, তাহলে কিন্তু এটা একটা সাধারণ লাইন কমেন্টে দিয়ে তৈরি করা অবজেক্টে পরিণত হবে। তো দুটো থেকেই দুটো ক্রিয়েট করা যায়। সুতরাং পলিলাইন বা লাইন দুটোর মধ্যে এই বেসিক ডিফারেন্সটা থাকা সত্ত্বেও এটা অনেকটাই কাছাকাছি এবং একই রকমভাবে, যেমন ধরো লাইনের ক্ষেত্রে আমরা একটা দৈর্ঘ্য এবং একটা অ্যাঙ্গেল বলে দিয়ে লাইন ক্রিয়েট করতে পারতাম, একইভাবে পলিলাইনের ক্ষেত্রেও কিন্তু ধরো এখানে আমি একটা পয়েন্ট দিলাম, পয়েন্টটাকে আমি কনফার্ম করলাম, এরপর আমি এখানেতে লেন্থ দিলাম, ধরো এখানে লেন্থ দিলাম 1000 বা
1200 আর অ্যাঙ্গেল দিলাম ধরো 60। তাহলে দেখো লাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর আমাদের যেহেতু ডিফল্ট করা ছিল ওই ড্যাশড লাইন, তাই এটাও কিন্তু ওই ড্যাশড লাইনই ক্রিয়েট হয়েছে। এটা যেহেতু আমি অনেক বড় দিয়েছি, 1200 দিয়েছি, তাই লাইনটাও অনেক বড় হয়েছে। তো আশা করি এই কমেন্টগুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো, লাইন এবং পলিলাইন। তো পলিলাইনের মাধ্যমে কিন্তু আরেকটা ব্যাপার আছে, লাইনের ক্ষেত্রে জেনারেলি আমরা সরল রেখা আঁকতে পারি, কিন্তু পলিলাইনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। পলিলাইনের ক্ষেত্রে চাইলে আমরা একটা সরল রেখার সঙ্গে একটা বক্ররেখাকেও কিন্তু বা আর্ককেও কিন্তু যোগ করে একটা অবজেক্ট বানাতে পারি। ধরো আমি পলিলাইন কমেন্টটা ইউজ করলাম, সেখানে আমি প্রথমে একটা লাইন করলাম। আফটার দ্যাট আমি যে পরের যে লাইনটা নেব সেটার জন্য কিন্তু আমরা চাইলে এই যেখান থেকে আর্ক সিলেক্ট করে নিলাম। দেখো এখন কিন্তু আমি যে ট্যাপিংগুলো করছি এটা কিন্তু একটা আর্ক এবং লাইন মিলে তৈরি করা একটা অবজেক্ট, এবং গোটাটা একটাই অবজেক্ট। যেহেতু আমাদের ডিফল্ট সিলেক্ট করা আছে ওই লাইন টাইপটা, সেই জন্য আবার এটা ওই রকম লাইন টাইপে ক্রিয়েট হয়েছে। তো এটাকে আমি কন্টিনিউয়াস করে দেবো, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো এটাও কিন্তু একটাই অবজেক্ট, এবং এটাকে ডিফর্ম করলে কিন্তু, যেহেতু এই লাস্ট পয়েন্ট আর ফার্স্ট পয়েন্টটা জোড়া হয়নি, তাই শুধুমাত্র এই পার্টটা ডিফর্মড হচ্ছে। বাট এটাকে যদি আমরা জুড়ে দিই সামহাউ, তাহলে কিন্তু গোটাটা আবার একটাই অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। দেখো এবার এই জিনিসটা গোটাটা একটাই অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, কারণ এটা পলিলাইন, আর পলিলাইনে আমরা যদি লাস্ট পয়েন্টটা জুড়ে দিই তাহলে গোটাটা একটাই অবজেক্টে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তো তোমাদের যদি এইরকম প্রবলেম হয় যে প্রত্যেকবার ওই আগের বারে সিলেক্ট করে রাখা যে লাইন টাইপটা সেটা যদি আসতে থাকে, তাহলে তোমরা কি করবে দেখো, তাহলে তোমরা ফরম্যাটে যাবে, লাইন টাইপে যাবে। দেখো আপাতত সেন্টার x2টাকে ডিফল্ট লাইন টাইপ করা আছে, তোমরা কন্টিনিউয়াস বা বাইলেয়ার যেটাতেই যাও সেটাতে গিয়ে সেট কারেন্ট করবে। দেখো এখন সেটা সিলেক্ট হয়ে গেল ডিফল্ট হিসেবে। তো এখন যদি আমি একটা লাইন ড্র করি, সেটা কিন্তু একদম একটা কন্টিনিউয়াস লাইনই হবে, তাতে কিন্তু ওই রকমভাবে ড্যাশড জায়গাগুলো থাকবে না। তো এই মোটামুটি লাইন এবং পলিলাইন সংক্রান্ত বেসিক ধারণা। এরপরে আমরা পরবর্তীগুলোতে যাব। আশা করি এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি কোথাও অসুবিধা থাকে তোমরা অলওয়েজ আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো বা মেল করতে পারো, আমরা সেটা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।